গত জন্মদিনের মতো এবারও ভালোবাসার মানুষটির উপহারের জন্য উৎসাহিত ছিল রাজ। কিন্তু এত বড় উপহার যে পাবে দুঃস্বপ্নেও ভাবেনি। ক্লাস শেষে ক্যাম্পাসের বাইরে দেখা করার কথা দুজনের। তরুণা এসেছে ঠিকই, কিন্তু ওর হাত খালি। তা দেখে রাজ হেসে ব্যঙ্গ করে বলে বসল, কি ব্যাপার ম্যাডাম, আজকে যে আপনার বয়ফ্রেন্ডের জন্মদিন সেটা কি ভুলে গেছেন, নাকি এই মাসের হাত খরচটা এখনো পাননি? রাজের কথায় চোখ তুলে তাকালো তরুণা। যে মেয়েটার মুখে সব সময় একগাল হাসি থাকে, সে মেয়েটার মুখ আজকে বড্ড শুকনো। তা দেখে রাজেরও হাসি থামালো। এই মুখটা এমন কেন করে রেখেছ? আমি তো মজা করে বললাম, তুমি কি আবার সিরিয়াসলি না আর কি? আমার তোমাকে কিছু বলার আছে রাজ। আপনার কথা শোনার জন্য আমি তো সবসময় তৈরি আছি ম্যাডাম, বলুন আপনি। মিনিট দুয়েক চুপ করে থাকলো তরুণা। ওর এই নীরবতা দেখে এবার কিছুটা চিন্তা হচ্ছে রাজের। যে মেয়েটা ওর সামনে 2 মিনিট চুপ থাকতে পারে না, সে আজকে হঠাৎ এত নিশ্চুপ কেন? এরপর দীর্ঘশ্বাস ফেলে রাজের দিকে শক্ত নজরে তাকালো তরুণা আর বলল, রাজ, আমি আর তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাই না। তরুণার কথা শুনে রাজ ভ্রু কুঁচকে তরুণার দিকে তাকালো আর বলল, মজা করছো আমার সাথে? না, আমি সিরিয়াস। আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না রাজ। শুরুতে মজা ভাবলেও এবার সেটার মজা হচ্ছে না রাজের। কারণ তরুণার চোখমুখী বলে দিচ্ছে সেই কথাটা অত্যন্ত সিরিয়াসলি বলেছে। রাজ শান্ত স্বরে প্রশ্ন করল, কারণটা? এই সম্পর্কটা আমার আর ভালো লাগছে না। আমি কি কোনো ভুল করেছি তোর না? আমার আর তোমার সঙ্গে থাকতে ভালো লাগছে না, এই কারণটা কি যথেষ্ট নয় রাজ? অনেকটা রেগেই কথাটা বলল তরুণা। ওর এই কথা শুনে রাজের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এতদিন তো কোনো সমস্যা ছিল না তোমার, তাহলে হঠাৎ কেন আমাকে ভালো লাগছে না? আচ্ছা, আমার মধ্যে কি কোনো সমস্যা নজর পড়েছে তোমার? বলো আমাকে, আমি শুধরে নেব নিজেকে। দেখো রাজ, আমার যা বলার বলেছি। আশা করি আজকের পর তুমি আমার বিরক্ত করবে না আর। তরুণা চলে যেতে চাচ্ছিল, তখনই রাজ আলতো করে তরুণার হাত দুটো ধরে বলল, দূর না, তুমি তো জানো আজ আমার জন্মদিন। আমি কত আশা নিয়েছিলাম তুমি আমার জন্য গিফট নিয়ে আসবে, এরপর আমরা দুজনে একসঙ্গে মিলে কেক কাটবো। কিন্তু তুমি তুমি আজ এসব কি বলছো? হ্যাঁ, আচ্ছা, বাড়িতে কিছু হয়েছে তোমার? বলো আমাকে। আমি বলছি তো কিছু হয়নি। তোর না, তুমি এমনটা করতে পারো না আমার সঙ্গে। রাজ, তুমি যদি আমার সত্যিই ভালোবেসে থাকো তাহলে আশা করি আমার সিদ্ধান্তের সম্মান রাখবে তুমি। তোমাকে আমি বিশ্বাস করি, আর আমার মনে হয় এবারও তোমার উপর আমার বিশ্বাসটা রাখতে পারবো আমি। তরুণার কথা শুনে ওর হাত ছেড়ে দিল ছেলেটা। রাজের চোখ দুটো ভিজে এসেছে প্রায়, কিন্তু তা দেখেও তরুণার মন গলেনি। সেদিন তরুণা চলে গেছিল, রাজ চেয়েও ওকে আটকাতে পারেনি। কারণ তরুণাকে যে অনেক ভালোবাসে, আর ভালোবাসার মানুষের সিদ্ধান্তে সম্মান না করলে সেটা অন্যায় হবে। তরুণা হয়তো কিছু ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ শুধু চায় তরুণা ভালো থাকুক। 3 মাস পর তরুণার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর কেটে গেছে 3টে মাস। এর মধ্যে ফাইনাল এক্সাম শেষ। পরীক্ষার সময়ও রাজ তরুণা দেখা পায়নি। ভেবেছে তরুণা হয়তো ইচ্ছে করে ওকে দেখা দেয়নি। বহুবার ফোনের মেসেজ অপশনে গিয়ে তরুণাকে মেসেজ করতে গিয়েও করতে পারেনি। একবার কল করেছিল, কিন্তু সেদিন জানতে পারল তরুণা ওর নাম্বারটাকে ব্লক করে দিয়েছে। কষ্টটা সেদিন আরও তীব্র হয়ে উঠেছিল রাজের জন্য। সময় গড়িয়ে যাচ্ছে, শরৎ মাসের মাঝামাঝি সময় চলছে এখন। রাজের তরুণার কথা এখন আরও বেশি করে মনে পড়ছে। মেয়েটা কেন যেন শরৎকালটাকে ভীষণ পছন্দ করে। এরই মাঝে একদিন বিকেলে রাজ ওর বোনকে ডেকে কিছু মেকআপ আইটেম আর মিনি সাইজের কয়েকটা সফট টয়েস হাতে ধরিয়ে দিল। ওর বোন অবাক হয়ে প্রশ্ন করল, এগুলো আমায় দিচ্ছিস কেন? তুই রেখে দে, এগুলো সব তোর। তরুণা দিদির জন্য কিনেছিলি বুঝি এগুলো? উত্তর দিল না রাজ। বালিশ টেনে বিছানা শুয়ে পড়ল। ওর নীরবতা থেকেই ওর বোন বুঝে গেছে এগুলো কার জন্য কেনা ছিল। দা ভাই, তরুণা দিদির কি বিয়ে হয়ে গেছে? জানি না আমি। তুই আর দেখিসনি ওকে?
এবারও উত্তর দিল না রাজ। চোখ বুজে শুয়ে রইল। ওর বোন আর প্রশ্ন করল না। যেতে যেতে বলতে লাগলো, ঘুমিয়ে পড়িস না দা ভাই, খেতে চলে আসিস একটু পরে, না হলে আমায় বলিস তোর খাবার ঘরে দিয়ে যাব। দিন দিন মানসিকভাবে বেশ ভেঙে পড়ছিল রাজ। তার উপর ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ায় তুনার খবর পাচ্ছে না। ক্লাসে তুনার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ডও নেই যে ওকে তুনার খবর এনে দিতে পারবে। দিন দিন ডিপ্রেশন বেড়েই যাচ্ছিল ছেলেটার। এরই মাঝে একদিন খবর এলো রাজের এক আত্মীয়দের ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজে আছে, হাসপাতালে ভর্তি। তো রাজ ওর মাকে নিয়ে হাসপাতালে যায়। রাজের মা রোগীর কেবিনে গেছিল। রাজ ভিতরে ঢোকেনি, বাইরেই ছিল। ওর একটা দরকারি ফোন আসছিল বলে ও একটু সরে কথা বলতে গেছিল। কথা শেষ করে পিছন ফিরে তাকাতেই বুকটা ধক করে কেঁপে উঠল রাজের। যে মেয়েটার কথা ভেবে এতদিন ধরে কষ্টের দিন কাটাচ্ছিল, কয়েকবার মাথায় এই চিন্তাও এসেছে যে মেয়েটা হয়তো বাবার পছন্দে বিয়ে করে ফেলেছে। সেই মেয়েটাই পাশের কেবিন থেকে বেরোচ্ছে। গায়ে তার হসপিটালের পোশাক আর সঙ্গে স্যালাইনের স্ট্যান্ড। রাজকে দেখে তুর্না চমকে উঠেছে। ধীর পায়ে রাজ এগিয়ে আসে তুর্নার দিকে। অবাক নজরে একবার তুর্নাকে দেখে নেয়। মেয়েটার চোখ মুখের অবস্থা ভীষণ ভয়ানক। ওকে এভাবে দেখে ভীষণ ভয় হচ্ছে রাজের। তুর্না, রাজ, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন? এটা কোন ইউনিট জানো? তুর্নার কথায় ঢুক গিলল রাজ। ও প্রায় বুঝে গেছে সবটা তুর্নার এই অবস্থা দেখে। তবুও তুর্নার মুখ থেকে শুনতে চাইছে, আর মনে এখনো আশার কিঞ্চিত কিরণ জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। তুর্না, তুমি? সেদিনের মতো আজও অনেকটা সময় নীরবে দাঁড়িয়েছিল তুর্না। এরপর দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আজ আর সেদিনের মধ্যে পার্থক্য হলো, সেদিন ব্রেকআপ করার পরও তুর্নার চোখে জল ছিল না। কিন্তু আজ কিছু বলার আগেই মেয়েটার চোখ দুটো জলের টইটম্বুর। ডক্টর বলেছে ব্লাড ক্যান্সার। সরি রাজ, আমি আসলে বুঝতে পারিনি জানো। অনেক আগে থেকেই নানা রকম সমস্যা ফেস করছিলাম, কিন্তু পাত্তা দিইনি। তখনই যদি ডক্টর দেখাতাম তাহলে হয়তো। তুর্না পুরো কথা শেষ করতে পারেনি। তার আগেই শক্ত করে ওকে জড়িয়ে নিজের সঙ্গে জড়িয়ে নেয় রাজ। ও জড়িয়ে ধরতেই নিঃশব্দে কান্না শুরু করেছে তুর্না। রাজের বুকটা অস্বাভাবিক গতিতে কাঁপছে। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখেছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। ডক্টরের সঙ্গে কথা বলে রাজ জানতে পেরেছে তুর্নার হাতে আর বেশি সময় নেই। খুব বেশি হলে এখন আর 1 থেকে 2 মাস মতো আছে। এ কথা শোনার পর রাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজ বুঝল কেন সেদিন তুর্না ব্রেকআপ করেছিল। অন্য সময় হলে খুব রাগারাগি করত রাজ, কিন্তু কিন্তু এখন যে মেয়েটাকে কিছু বলতে পারবে না, এখন আর কিছু করারও নেই। রাজ নিজের মনকে শক্ত করেছে। এই স্বল্প সময়ে তুর্নার সঙ্গে যে অনেকটা বেশি করে সময় কাটাতে হবে। তুর্নার মা বাবার সঙ্গে কথা বলে নিয়েছে রাজ। তুর্নার সঙ্গে হাসপাতালে থাকার অনুমতি নিয়েছে। এক বিকেলে রাজ আপেল কেটে দিয়েছে, কিন্তু তুর্না এক টুকরোও খায়নি। কি হলো? একটু তো খেলে না তুমি? খেতে ইচ্ছে করছে না। খারাপ লাগছে? না, ঠিক আছি। তোমার মাকে বলেছি আজ রাতে সেখানে থাকতে। আজ আমি সারাদিন তোমার সঙ্গে থাকবো, ওকে? তুমি দিনের বেশিরভাগ সময়ই আমার সঙ্গে হসপিটালে থাকছো। কত কষ্ট, কত সময় নষ্ট হচ্ছে তোমার। আর একবার এমন কথা বললে না, মার লাগবো একটা তোমাকে। বাচ্চা মেয়ে একটা। তুমি কিনা আমাকে শেখাবে সময় নষ্ট করা কোনটাকে বলে, তাই না? বেশি রেগেই কথাগুলো বলল রাজ। হাসলো তুর্না। বাচ্চা, আমরা দুজনেই কিন্তু সমবয়সী, ভুলে যেও না। তুমি বয়সে আমার থেকে 1 বছরের ছোট, সেটা বলে যেও না। আচ্ছা বাবা, সরি। তুর্না, তোমার হাতটা একটু দাও তো। তুর্না ভ্রু কুঁচকে হাত বাড়িয়ে দিতেই রাজ পকেট থেকে একটা আংটি বের করে পরিয়ে দিল। অবাক চোখে তাকালো তুর্না। তুর্না, উইল ইউ ম্যারি? সঙ্গে সঙ্গে রাজের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নিল তুর্না। না সূচক মাথা নেড়ে বলল, মাথা ঠিক আছে তোমার রাজ? কি করছো এটা? যাকে ভালোবাসে তাকে বিয়ের জন্য প্রপোজ করছি। রাজ প্লিজ।
তুর্না, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? চোখ দিয়ে অঝোর ধারে জল গড়িয়ে পড়ছে তূর্ণার। রাজ প্লিজ এমন করো না, আমি চাই না তুমি। রাজ এক হাত তূর্ণার হাতে রেখে আর এক হাত দিয়ে ওর চোখটাকে মুছে দিয়ে বলল, তুর্না, আই লাভ ইউ। আমি চাই তুমি আমার বউ হও। আচ্ছা, তোমার কি একবার মনে হয় না যে এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত? তুমি কিভাবে বিয়ে করতে পারো আমায়? কেন পারবো না? কি সমস্যা আছে? নাকি সুন্দরী বলে আমার মতন ছেলেকে তুমি বিয়ে করতে পারবে না? হ্যাঁ, হতে পারে আমি তোমার মতন সুন্দর নেই, কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম আছে আমি। ওকে, একটা সুন্দরী মেয়ে আর একজন হ্যান্ডসাম ছেলে, পারফেক্ট কম্বিনেশন। তূর্ণা শান্ত দৃষ্টিতে চেয়ে দেখছিল রাজকে আর শুনছিল ওর বলা কথাগুলোতে যাতে ছেলে মানুষে মিশে আছে। তবু মন্দ লাগছিল না। এভাবে কেই বা ওকে বলবে? রাজের মতো কেউ তো আর ওকে ভালোবাসেনি কখনো। কয়েকদিন পর আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে রাজ। তার জন্য তৈরি হয়ে প্রথমে হাসপাতালে এসেছে তার বউয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, সেদিন তূর্ণা রাজি হয়েছিল বিয়ের জন্য, আর সকলের উপস্থিতিতেই দুজনে কোর্ট ম্যারেজ করেছিল। শেষ সময় এসে হলেও দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। বাহ, কি লাগছে তোমাকে, দারুণ। তাই আমার পরীক্ষক যদি মেয়ে হয় তাহলে কি ইমপ্রেস করতে পারবো? কি মনে হয় তোমার? একদম সব মেয়েদের একদম ইমপ্রেস করে দেবে। এটা কি হলো? আমি ভাবলাম তুমি আমার কথাতে জেলাস ফিল করবে, তা না করে তুমি আমার কথা সাড়া দিচ্ছ। কেন জেলাস হব? মেয়েরা তোমার যতই দেখুক, কিন্তু দিন শেষে তুমি তো আমারই থাকবে, তাই না? কথাগুলো বলতে গিয়ে মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল তূর্ণার। চোখ বন্ধ করে নিল ও। রাস্তা লক্ষ্য করে টুল টেনে বসলো তূর্ণার পাশে। চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোর না? উহুম, কিছু না। আচ্ছা রাজ, এখন তো অনেক কাশফুল ফুটেছে, তাই না? আমার না কাশ বনে যেতে ইচ্ছে করছে অনেক। আজকে আমি ইন্টারভিউ দিয়ে আসি, এরপর আমি তোমাকে কালকে নিয়ে যাব। ওকে? না, আমি আজকেই যাব। তুমি বিকেলের আগে আসতে পারবে না? এসে আমায় নিয়ে যাবে? আজকেই? আচ্ছা বেশ, আমি এসে আজকেই তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমার আমাকে একটা প্রমিস করতে হবে। আজকে তুমি ঠিক মতন খাবার খাবে। কয়েকদিন ধরে তুমি কিন্তু কিছুই খাচ্ছ না। আমার খেতে ভালো লাগে না, জানো তো। তাও একটু কষ্ট করে খেয়ে নিও প্লিজ। স্মিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো তূর্ণা। রাজ আলতো করে হাত বুলিয়ে দিল ওর মাথায়। এরই মাঝে রাজের মা আর শাশুড়ি দুজনে এসে গেছে। রাজ বলেছে আজ দুজনকে তূর্ণার সঙ্গে থাকতে। আমায় একটু জড়িয়ে ধরবে রাজ? মুচকি হাসলো রাজ। ফিরে এলো তূর্ণার কাছে আর জড়িয়ে ধরল। রাজকে জড়িয়ে ধরে কেন যেন অনেক শান্তি লাগলো তূর্ণার। ভালোভাবে ইন্টারভিউ দিও। আর হ্যাঁ, ইন্টারভিউ শেষে কিন্তু সবার আগে আমাকেই ফোন করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম। সেদিন যাওয়ার সময়ও রাজ বুঝতে পারেনি যে সে ফিরে এসে আর তূর্ণাকে দেখতে পাবে না, জানতে পারবে না ইন্টারভিউ কেমন হয়েছে। সেদিন রাজের চলে যাওয়ার পর থেকেই তূর্ণার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ডক্টর তূর্ণাকে আইসিইউতে শিফট করে। দুর্ভাগ্যবশত ইন্টারভিউর সময় ফোন সাইলেন্ট থাকায় রাজ কিচ্ছু জানতে পারেনি। আবার চার শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ায় সেদিন হাসপাতালে পৌঁছানোর আগে অবধি তূর্ণার সঙ্গে কী কী ঘটেছে তাও জানতে পারেনি। কিন্তু ও যখন হাসপাতালে পৌঁছেছে ততক্ষণে সব কিছু শেষ। রাজ সেদিন স্তব্ধ হয়ে গেছিল। মেয়েটা এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে আরও জানতেই পারবে না, এটা কখনো ভাবতেই পারেনি। শেষ মুহূর্তেও তূর্ণার সঙ্গে থাকতে পারেনি ভেবে একটা অপরাধবোধ জন্মায় রাজের মনে, যা ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে ওকে। 2 বছর পর অফিস শেষে কলিগরা সবাই আড্ডা দেওয়ার প্ল্যান করে। রাজকেও বলেছিল, কিন্তু সে রাজি হলো না, বাহানা দিয়ে চলে এলো। প্রায়ই ও এমন করে। যে ছেলেটা একটা সময় আড্ডা দিতে পছন্দ করত তার এখন লোক সমাগমে বিরক্ত লাগে। এখন একা থাকতে ভালোবাসে রাজ। পরদিন ছিল শুক্রবার। জুমার নামাজ শেষ করেই বেরিয়ে পড়ে রাজ। তূর্ণার কবর জিয়ারত করে হাঁটু ভাঁজ করে বসল রাজ। আলতো হাতে মাটি স্পর্শ করল। চোখ দুটো হঠাৎই ভিজে এলো। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল মাটির উপরে।
আজকে 2 বছর হলো তূর্ণা চলে যাওয়ার, কিন্তু এখনও তূর্ণার মুখটা চোখের সামনে ভেসে ওঠে রাজের। নিয়তি বড়ই নিষ্ঠুর খেলা খেলল। যে সময়টা ভালোবেসে সংসার করার কথা ছিল, সেই সময়ই মেয়েটা চলে গেল। তারপর থেকে রাজ একদম গুমড়ে মরে গেছে। তূর্ণার কবরে কিছুটা সময় কাটিয়ে হাঁটতে হাঁটতে চলল ও। কিছুটা দূরেই কাশবন। শরতের শেষ সময় চলছে। কাশবনের শুভ্র ফুলগুলো হাওয়ায় তুলছে। ছুটির দিন হওয়ায় অনেকে এখানে বন্ধু সমেত এসেছে, আবার অনেকে কপত কপতি ব্যস্ত ছবি তোলা নিয়ে। রাজ দূর থেকে সমস্ত কিছু দেখছে। সেই দিন তুমি কাশবনে আসতে চেয়েছিলে। হয়তো সেদিন যদি আমি তোমাকে নিয়ে আসতাম, তাহলে আমরা হয়তো এইভাবে ছবি তুলতে পারতাম। আই এম সরি তূর্ণা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তোমার শেষ ইচ্ছেটাও আমি পূরণ করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও তূর্ণা, ক্ষমা করে দিও। আপন মনে কথাগুলো আউড়ে আবারও পা বাড়ালো রাজ। আস্তে আস্তে পা ফেলে হাঁটল পুরো কাশবনে। হাঁটতে হাঁটতে কানে বাজছিল সেদিন তূর্ণার বলা শেষ কথাটা। শেষবার মেয়েটা এই কাশবন আসার বাহানাই করেছিল। এই শরৎ এলেই রাজের মন ভার হয়ে আসে। মেয়েটা যাওয়ার পর 2টো শরৎ গেছে। বাকিদের হয়তো 1 বছর খারাপ গেলেও 2য় বছর ভালো গেছে। তিক্ত স্মৃতির বদলে হয়তো জমেছে নতুন মিষ্টি কোনো স্মৃতি। কিন্তু রাজের কাছে সব শরৎই এখন একই মনে হয়। কোনো স্মৃতি মিষ্টি বা তিক্ত নয়, কারণ তূর্ণায় যে রাজের সকল শরতের শেষ স্মৃতি।